বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওর মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা অনেক সময় বাংলা প্রথম পত্রের বিষয়টাতে যদি লক্ষ্য করে থাকি, আমরা অনেক সময় লক্ষ্য করেছি বাংলা প্রথম পত্রে খুব ভালো মার্কস পাওয়া যায় না, অপেক্ষাকৃত বাংলা সেকেন্ড পেপার, অর্থাৎ বাংলা সেকেন্ড পেপারে অনেক বেশি নাম্বার পাওয়া যায়। তো সেই বিষয়টার ক্ষেত্রেই অনেক সময় বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র উভয় পত্র মিলেই বাংলা দুইটা পত্র মিলে আর কি রেজাল্টটা হয় এ প্লাস হয়। তার আগে আমি বলে রাখি, বাংলাতে আমরা যারা সিকিউ পরীক্ষা দিয়েছি 70 মার্কের মধ্যে অবশ্যই আমাদেরকে সেখানে আলাদাভাবে পাশ করতে হবে, 23 পেতে হবে। আর বাংলা দ্বিতীয় পত্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ এ 30-এর মধ্যে অবশ্যই 10 পেতে হবে। তো এইভাবে আলাদাভাবে পাশ করার পরে যেই নাম্বারটা হবে, ধরুন আপনি 70 পেয়েছেন বা 72 পেয়েছেন, এমসিকিউ এ হয়তো 25 বা 24, আর সিকিউ এ হয়তো বা 55 বা 56 বা 50 প্লাস মিলে বা 48 এরকম মিলে আপনি 72 বা 73 বা 70 এরকম পেয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি এ প্লাস পেতে হলে অবশ্যই আপনাকে বাংলা দ্বিতীয় পত্রে ভালো মার্কস পেতে হবে। বাংলা দ্বিতীয় পত্রে ভালো মার্কস পাওয়ার অন্যতম উপায় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে অবশ্যই গ্রামার আইটেম সহ অন্যান্য বিষয়গুলো ভালো লিখতে হবে। তো সেই বিষয়টার উপর ভিত্তি করেই আমি ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি কিভাবে বেশি নাম্বার পাওয়া যায়। আমি সেই দিকটার জন্য ঢাকা বোর্ড 2024 সালের একটি মডেল বা 24 সালের প্রশ্নটি সলিউশন করার প্রশ্নটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং প্রশ্নের মাধ্যমেই দেখানোর চেষ্টা করব কিভাবে ভালো নাম্বার পাওয়া যায়। তো ভিডিওর এ পর্যায়ে আমি ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটি নিয়েছি সেটি হচ্ছে, এখানে 1 নম্বর যে প্রশ্নটি আসছে, ক নম্বর জফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো এবং যে কোনো 5টি শব্দের সঠিক উচ্চারণ। প্রতি বছরই এভাবে প্রশ্নটি হয়ে থাকে। তো এই দুইটি প্রশ্নের মধ্যে অবশ্যই এই প্রশ্নটাকে সিলেক্ট করতে হবে বা পড়ার সময় এই প্রশ্নটা আলাদাভাবে মুখস্থ রাখতে হবে, পড়তে হবে। এটা পড়তে হবে না যে বিষয়টা এরকম না। এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে 5টা লিখতে হবে তার মধ্যে আমি 3টা কনফার্ম পারি। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নটা লেখাটা বেটার হবে এই প্রশ্নের চাইতে। তো আমি ছাত্রছাত্রীদেরকে বলবো, প্রশ্ন অবশ্যই ইনস্ট্যান্ট এভাবেই মূল্যায়ন করতে হবে। যেখানে আমার 5টাই হচ্ছে অবশ্যই 5টাই লিখবো। যদি দেখা যাচ্ছে 2টা বা 3টা হচ্ছে, 5টা হচ্ছে না, তো 4টা হইলে অবশ্যই এটা লেখা যায়, কিন্তু 3টা হইলে আমার মনে হয় এইটা লেখাটা সবচেয়ে বেস্ট বুদ্ধি হবে। তো দ্বিতীয় নম্বর যে বিষয়টা আছে, 2 নম্বরে যে প্রশ্নটি আসে সেখানে আছে একটি বর্ণনামূলক প্রশ্ন এবং বানান শুদ্ধিকরণ। বানান শুদ্ধিকরণ যদি 5টাই হয় অবশ্যই এটা লিখতে হবে, কিন্তু যদি দেখা যায় উপরেরটার মতো 3টা হইলে অবশ্যই এটাকে ভেবে দেখতে হবে। তো এটা লেখার চেষ্টা করতে হবে তখন। আবার 3 নম্বরে যে প্রশ্নটি হয়, একটি বর্ণনামূলক প্রশ্ন আছে এবং এখানে আছে 5টি বাক্যের নিম্নরূপ 5টি বাক্যের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। এখানে শুধু উত্তর লিখলেই হয়ে যায়। এই প্রশ্নটি লেখা সবচাইতে ভালো বুদ্ধিমানের কাজ এবং ফুল মার্কস পাওয়া যায় অপেক্ষাকৃত বর্ণনামূলক প্রশ্ন থেকে। তো এই ধরনের প্রশ্নটি লেখার চেষ্টা করতে হবে। এখন এখানে দেখা যায় 5টি প্রশ্ন দিতে হবে 8টি। তো সেই ক্ষেত্রে 5টি প্রশ্ন কমন পাওয়াটা সহজ হয় বা 5টি প্রশ্নটি একটু চেষ্টা করলেই কমন পাওয়া যায়। এ পর্যায়ে যে 4 নম্বর যে প্রশ্নটি হয়, এখানে উপসর্গ কাকে বলে, উপসর্গের শ্রেণীবিভাগ আলোচনা করে বলা হয়েছে। তো এবং সমাস থাকে। তো সমাস এখানে রয়েছে মোট রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টার মধ্যে 5টা লিখতে হবে। অবশ্যই সমাসটা প্র্যাকটিস করতে হবে। এখন সমাস লেখার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি বলি, সেটা হচ্ছে কখনোই কোনোভাবেই সমাস লেখার সময় দেখা যাচ্ছে যে তৎপুরুষ সমাস, কোন তৎপুরুষ সমাস এই বিস্তারিত লিখতে যাওয়া যাবে না। যেমন এখানে যে তপবন হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস, তো তপের নিমিত্ত বন। এখন এখানে তৎপুরুষ সমাস বললেই হবে, চতুর্থ তৎপুরুষ সমাস না বললেও হবে। অথবা যেটি কনফার্ম জানা যায় অবশ্যই সেইটি কনফার্মভাবে লিখতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে একদম ভেতরে গিয়ে যদি ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই 0 পাওয়া যাবে। অপেক্ষাকৃত সঠিক
উত্তর থেকে। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটিও একটু টেকনিক্যাল হ্যান্ডেল করতে হবে। আর এর পরবর্তীতে যেটা আসে 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণসহ আলোচনা করো। তো অর্থ অনুসারে বাক্যের একটি বর্ণনামূলক প্রশ্ন এবং আরেকটি আছে বাক্যের রূপান্তর অর্থাৎ ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশন লিখলে ফুল মার্কস পাওয়া যায় এবং এখানে কমন পাওয়ার ক্ষেত্রে যদি আমি বিষয়টি লক্ষ্য করি, যেখানে 8টি থেকে 5টি লিখতে হবে, যেটি অনেক সহজ কমন পাওয়া অপেক্ষাকৃত উপরেরটার থেকে। এখন এখানেও উপরের নিয়মটা 1 নম্বরে যেটা বলেছিলাম, যে যদি এখানে দেখা যায় 3টা কনফার্ম হচ্ছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা লেখা ভালো। আর যদি দেখা যাচ্ছে না 8টি থেকে আমি 5টি উত্তর দিতে পারবো, অবশ্যই এই প্রশ্নটির উত্তর দিতে হবে। আর পরবর্তীতে যে প্রশ্ন রয়েছে বাক্য শুদ্ধিকরণ এবং অনুচ্ছেদ। তো অনুচ্ছেদ লিখতে হলে পুরোটাই লিখতে হবে, আর বাক্য শুদ্ধিকরণ যদি লিখতে হয় আমার শুধু উত্তরটা লিখলেই হবে। তো এইটার ক্ষেত্রেও অনুচ্ছেদের লেখার থেকে এই লেখাটা ভালো, 8টি থেকে 5টি, এবং এগুলো যথেষ্ট প্র্যাকটিস করতে হয়। আর এইটির মধ্যেও একই উত্তর যদি 3টার কম হয় বা 3টা হয়, সেই ক্ষেত্রে একটু ভেবে লিখতে হবে। তবে এইটার ক্ষেত্রে অপশন থাকে না, কারণ এইখানে লিখতে গেলে বেশ কিছু ভুল হয়, এবং এটা লেখার বুদ্ধি হচ্ছে এই প্রশ্ন মানে উদ্দীপকটি পুরাটাই লিখতে হবে, আর যেখানে যেখানে কারেকশন করা হয়েছে এই যে এটার মধ্যে আন্ডারলাইন করে দিতে হবে। এখানে তো রেড কালার দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু পরীক্ষার পত্রে আন্ডারলাইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে হবে বা আন্ডারলাইন দিতে হবে। তো এ পর্যায়ে আমি যদি আরও অন্যান্য প্রশ্নগুলো দেখি, তো সেই ক্ষেত্রে দেখব যে 7 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, 7 নম্বরের প্রশ্নটি আসবে। 7 নম্বরে রয়েছে পারিভাষিক শব্দ এবং অনুচ্ছেদ বাংলায় করো। অনুচ্ছেদ বাংলা করাই থেকে পারিভাষিক শব্দটা লেখাটা সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে, এবং পারিভাষিক শব্দ 10টি লিখলে ফুল বা 10 মার্কস পাওয়া যায় অপেক্ষাকৃত অনুচ্ছেদ লেখার থেকে। তো এখানে মোটামুটি অনেকগুলোই আসে, তার মধ্যে থেকে দেখা যায় 8টি 9টি। এখন দেখা যাচ্ছে যে এখান থেকে যদি আমার 5টা বা 4টা হয় কনফার্ম, তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই ভেবে দেখতে হবে, কারণ পারিভাষিক শব্দ 3 পাওয়ার থেকে অনুচ্ছেদ লিখলে তার থেকে একটু বেশি মার্কস আশা করা যায় পাওয়া যাবে। তো এইভাবে আমরা গ্রামারে যেই গ্রামার প্রশ্নগুলো রয়েছে, এই গ্রামার প্রশ্নগুলো এইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি যদি দেখি 6টা পর্যন্ত 530, এবং 7 নম্বরে যেটি রয়েছে এখানে 10-40, আর পরবর্তীতে যে রয়েছে 50-60 এভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হয়। 8 নম্বরে যে প্রশ্ন রয়েছে একটি প্রতিবেদন এবং দিনলিপি, এইগুলোর ক্ষেত্রে অবশ্যই প্রতিবেদন লিখলে ভালো মার্কস পাওয়া যায়, দিনলিপি বৈদ্যুতিক চিঠি এবং আবেদনপত্র আবেদন লিখলে ভালো মার্কস পাওয়া যায়। এবং এখানে আমরা অনেক সময় ছাত্রছাত্রীরা যেই প্রশ্নটি করে থাকে সেটি হচ্ছে যে প্রশ্নপত্র লেখার পরে যদি মানে কিভাবে শুরু করব, নতুন পেজে শুরু করব না কোন পাশ থেকে শুরু করব। এগুলোর উত্তর হচ্ছে একটি প্রশ্ন নতুন পেজে শুরু করা সব থেকে ভালো, তবে সেটি ডান পাশ হোক বাম পাশ হোক উভয় পাশের ক্ষেত্রেই একই রকম। কিন্তু প্রশ্ন এমনভাবে লেখা যাবে না যে পেজ নষ্ট হচ্ছে বা আমি নতুন পেজ তৈরি করার জন্য অনেকগুলো পেজ নষ্ট করতেছি, এরকম করা যাবে না। আর এখানে সারাংশ এবং ভাব সম্প্রসারণ নিয়ে অনেকের মধ্যে দ্বিমত রয়েছে, যে অনেকেই মনে করে সারাংশ লিখলে কম মার্কস পাওয়া যায়, ভাব সম্প্রসারণ অনেক বেশি লেখা যায় এই কারণে বেশি নম্বর পাওয়া যায়। বিষয়টা আসলে মোটেও এরকম নয়। সারাংশ পুরা প্যাসেজটা পরীক্ষা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে, এবং ভাব সম্প্রসারণ হচ্ছে অল্প লেখাটাকে অনেক প্যাসেজ অর্থাৎ বড় আকারে বুঝিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে যারা সারাংশ ভালো কমন পড়তে পারে এরকম হয়তো সারাংশ লিখলে ভালো মার্কস পাওয়া যেতে পারে অপেক্ষাকৃত ভাব সম্প্রসারণ থেকে। এবার যদি আসি সংলাপ আর হচ্ছে একটি গল্প তৈরি, এইগুলোর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে যে কলেজে যেভাবে যে পড়িয়েছে বা যার যেই প্রশ্নটার উত্তর ভালো দিতে পারো সংলাপটা লিখলে সবচাইতে বেস্ট হয়, কারণ ইংরেজিতে আমরা এই ধরনের প্রশ্নগুলো পড়েছি। তো সেই ক্ষেত্রে সংলাপের বেশি মার্কস ক্যারি করতে পারে। আর রচনার ক্ষেত্রে বলবো এমন রচনাগুলো লেখার চেষ্টা করে যেগুলোতে পয়েন্ট বেশি করানো যায় এবং মোটামুটি অথেন্টিক তথ্য দেওয়া যায়। কোনো রচনায় যদি গ্রাফ দিতে হয় বা কোনো চিত্র আঁকতে হয় তো অবশ্যই সেইগুলোতে চিত্র আঁকাটা ভালো। যেমন এখানে রয়েছে শিষ্টাচার সৌজন্যবোধ, এখান থেকে কৃষিক্ষেত্রে বিজ্ঞান এটার একটু বেশি লেখা যায়। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের করণীয় এখানেও লেখা যায়। আবার বাংলাদেশের পর্যটন শিল্প সম্ভাবনা, সমস্যা ও সম্ভাবনা এটাও অনেক বেশি লেখা যায়। যুদ্ধ নয় শান্তি এটা নিয়েও মোটামুটি লেখা যায়। তো এগুলোর ক্ষেত্রে চেষ্টা করতে হবে যেই প্রশ্নটা
ভালো আত্মস্থ করা আছে, অনেকগুলো পয়েন্ট তৈরি করা যায় সেই প্রশ্নটা অ্যান্সার করা। আমি ঢাকা বোর্ড 2024 সালের একটি প্রশ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে বাংলা দ্বিতীয় পত্রে আমরা কিভাবে বেশি নম্বর পেতে পারি। তো এ পর্যায়ে আমি যদি ক্যালকুলেশন করি, বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশে অবশ্যই ব্যাকরণ অংশের জন্য অবশ্যই একজন ছাত্র ছাত্রীকে অনেক বেশি নাম্বার পেতে হবে। যেমন এখানে যদি আমি 30 ধরি, তো 30 থেকে আমাকে অবশ্যই 30 থেকে মোটামুটি কত 25-এর উপরে অর্থাৎ 28 পাওয়ার চেষ্টা করতে হবে। তো 28 যদি পাই সেই ক্ষেত্রে আমার মোটামুটি বাংলা দ্বিতীয় পত্রে অন্যান্য জায়গার ক্ষেত্রে নাম্বারটা একটু ক্যারি করার চেষ্টা করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই বেশি নম্বর পাওয়ার জন্য ভালো মতো প্র্যাকটিস করতে হবে এবং অন্যান্য প্র্যাকটিসের পাশাপাশি গ্রামার, বিশেষ করে গ্রামারের পাশাপাশি রচনামূলক যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোও যথাসময় মতো বা ভালো মতো লিখে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। এবং বিশেষ করে প্রবন্ধ রচনা যেটা রয়েছে সেখানের পয়েন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং পয়েন্টগুলো অবশ্যই আন্ডারলাইন করার চেষ্টা করতে হবে। এভাবে লিখলে দেখা যাবে বাংলা দ্বিতীয় পত্রে 90+ নাম্বার পাওয়া পসিবল। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি বাংলা প্রথম পত্রে 75, 70 বা মোটামুটি একটা নাম্বার পাইলে বাংলা দ্বিতীয় পত্র মিলে অ্যাডজাস্ট হয়ে A+ চলে আসে। বাংলাতে এ পাওয়াটা সহজ হয়, কিন্তু A+ পাওয়াটা একটু টাফ হয়ে যায়, অনেক ভালো প্রিপারেশন প্রয়োজন হয়। তো যারা ছাত্রছাত্রীরা অবশ্যই বিষয়টা বুঝবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি সকলের পরীক্ষা ভালো হবে। এই নিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।